আমি উত্তর রিভিশনেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিভিশনটা কি? রিভিশনের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ নিরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন বাংলাও রিভিশন বলে, ইংলিশেও রিভিশন বলে। বাংলা অর্থ কখনো ট্রান্সলেট করে না, তবে পূর্ণ নিরীক্ষণ এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। আমরা রিভিশন সেকশন আলোচনার ক্ষেত্রে তিনটা সেকশন আমাদের আলোচনা করলেই যথেষ্ট। নাম্বার 1 435, নাম্বার 2 436, তারপরে 439 নাম্বার সেকশন। এই 39 এর সাথে আবার দুটো সেকশন আছে, 39 এবং 39 এর কোয়া যুক্ত করা হয়েছে। এই চারটা সেকশন আলোচনা করলে আপিলের সবকিছুই শেষ। গুরুত্বপূর্ণ সো আপিল তো শেষ। এখন রিভিশনের কথা বলবো। রিভিশনের দুটি আদালতের ক্ষমতা রয়েছে। নিম্ন আদালত, আমরা যেমন আপিলের তিনটা আদালতের কথা বলেছিলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাকর্ডিং টু সেকশন 407 এ যেমন ছিল চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কিন্তু আপিল ক্ষমতা ছিল, কিন্তু আমাদের রিভিশন শুধুমাত্র দুইটা কোর্টের রয়েছে। আপিল আদালতের ক্ষমতা রয়েছে তিনটা কোর্টের, আর রিভিশন ক্ষমতা রয়েছে মাত্র দুইটা কোর্টের। একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে দায়রা জজ সাহেবের। আর দায়রা জজ সাহেব মানে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ দুইজন মিলে একজনকে বোঝানো হয়। দায়রা জজের যা যা পাওয়ার এন্ড ফাংশন আছে, অতিরিক্ত দায়রা জজের সেম পাওয়ার এন্ড ফাংশন আছে। ক্লিয়ার ভাইয়া? ইয়াসিন আরাফাত আছেন? কুমিল্লা, নোয়াখালী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার ভালো আছি, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপিল আদালত কয়টা আর রিভিশন আদালত কয়টা? কয়টা আপিল আদালতের কথা বলা আছে আর কয়টা রিভিশন আদালতের কথা বলা আছে বলতে পারবেন? মাত্রই বলেছি নাই আপনি জি স্যার বলেন। আদালত হচ্ছে 3টা আর রিভিশন আদালত হচ্ছে 2টা। কি কি? আপিল আদালত হচ্ছে আপনার হাইকোর্ট বিভাগে আপিল করা যায়, দায়রা জজে এবং হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে। ওকে, আপনার রিভিশনে আর দায়রা জজ আদালত। এক্স্যাক্টলি। আপনার কি অবস্থা? মানে গরমের কারণে কারো কি ফ্রিজের পানি খাচ্ছেন? স্যার খুব অসুস্থ ছিলাম, আপনাকে দেখতে পাচ্ছিলাম, আমি মনে মনে খুঁজতেছিলাম আপনাকে। অনেকে কি মনে মনে খুঁজতেছি, এর মধ্যে আপনি একজন দেখছিলাম। তাহলে আপিল আদালত আছে 3টা। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাম্বার 2 হচ্ছে দায়রা জজ, নাম্বার 3 হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আর রিভিশনের ক্ষমতা আছে মাত্র 2টা কোর্টের, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আর একটা হচ্ছে দায়রা জজ। অর্থাৎ চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, রিভিশনের ক্ষমতা নাই। ক্লিয়ার? এখন রিভিশন হয় দায়রা জজে হবে, না হয় হাইকোর্ট ডিভিশনে হবে। এতটুকু তো বুঝতে পারলাম আমরা। রিভিশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সেকশন, ঠিক একইভাবে যখন আমরা 426 নম্বর সেকশন বললাম যে আপিলটাকে স্থগিত রেখে আসামিকে মুক্তি দিতে পারে বা জামিন দিতে পারে, ঠিক একইভাবে আপনি যদি রিভিশন করেন, রিভিশন আদালত ঠিক একইভাবে আপনার আসামির দ্বন্দ্বটাকে স্থগিত রেখে আপনার কি করতে পারে, আসামিকে মুক্তি দিতে পারে বা জামিন দিতে পারে 435 নম্বর সেকশন অনুযায়ী। 435 নম্বর সেকশন আর একটা বিশেষ গুরুত্ব হচ্ছে এই 435 নম্বর সেকশনে দেখবেন শিরোনাম দেখবেন নিম্ন আদালতের নথি তলব। যেই আদালতের রায় বা ডিগ্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে, রায় বা আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, সেই রায় বা আদেশের বিরুদ্ধে আপনি যখন রিভিশন করবেন 435 নম্বর সেকশনে আপনাকে নিম্ন আদালতে নথি তলব করাবে যে কেন কি ধরনের ভুল হয়েছে নিয়ে আসা হোক। অর্থাৎ কোন আদেশের যখন অধীনস্থ আদালতের লিপিবদ্ধ কোন দ্বন্দ্বাদেশ বা আদেশের নির্ভুলতা বা বৈধতা যাচাইকরণের জন্য রিভিশন করা হয় এবং যথাসম্ভব রীতি সম্পূর্ণ অনুযায়ী সেটা করছে কিনা আদালত সন্তুষ্ট অনুযায়ী রিভিশন করে থাকেন। 435 নম্বর সেকশনে হাইকোর্ট ডিভিশন বা দায়রা জজ দুইটা কাজ করতে পারে। রিভিশন দ্বন্দ্বটাকে স্থগিত রেখে, অর্থাৎ দ্বন্দ্বটাকে স্থগিত রেখে জামিন দিতে পারে, আসামিকে মুক্তি দিয়ে জামিন দিতে পারে। নাম্বার 2 হচ্ছে নিম্ন আদালতের নথিটাকে স্থানান্তর করার জন্য নিম্ন আদালতের নথিটাকে তলব করা হয়, যেটাকে এলসিআর বলা হয়। 436 নম্বর সেকশনের গুরুত্বপূর্ণ সেকশন জি মোসাফিরুল ভাই হ্যান্ড রাইজ করেছেন। স্যার এই যে নথি তলব
যে আদেশটা দেবে, এটা কি স্বপ্রণোদিত হয়ে দেবে নাকি কোনো পক্ষ আবেদন করবে তার প্রেক্ষিতে দেবে? কোনো মামলা রিভিশন করার সাথে সাথে অটোমেটিকলি নথি তলবের জন্য থাকে, এলসিআর কলের জন্য থাকে। অটোমেশন, ওই মামলা তো শেষ হয় নাই, সুতরাং ওই মামলায় তো আপিলের ক্ষেত্রে শুধু রায় এবং ডিগ্রির কপি হলেই যথেষ্ট হয়, কিন্তু রিভিশন মামলার ক্ষেত্রে নথি তলব করার প্রয়োজন হয়। কারণ রিভিশন কখন হয়, ওই মামলাটা কিন্তু তখনও শেষ হয় নাই। যে কোনো ধরনের আদেশ, চলমান আদেশ, যেমন আমরা যদি বলি যে আপনি কি করেছেন, আসামির ডিসচার্জের জন্য আবেদন করেছেন, তো ডিসচার্জের জন্য আবেদন করেছেন, কোর্ট ডিসচার্জ দেন নাই, তাহলে আপনি কি করবেন? ওই ডিসচার্জ দেন নাই যেহেতু, ওই আদেশের বিরুদ্ধে আপনার রিভিশন করবেন। তো রিভিশন করতে গেলে ওই মামলা শেষ হয় নাই, সেক্ষেত্রে যখনই রিভিশন ফাইল করা হয় তখনই একটা ডেটই রাখা হয় এলসিআর এর জন্য, অর্থাৎ লোয়ার কোর্টের রিপোর্টের জন্য বা নথি তলবের জন্য নির্দেশ দিয়ে থাকে। এখানে কোনো আবেদন করতে হয় না, এটা অটোমেশন সিস্টেম। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, আমাদের 423 নম্বর সেকশনে যেমন পাওয়ার এন্ড ফাংশনের কথা বললাম, আপিল আদালতে ঠিক একইভাবে 436 নম্বর সেকশনে রিভিশন আদালতের পাওয়ার এন্ড ফাংশনের কথা বলা আছে। আমি যে কথা বলছি একেবারে সেম টু সেম কথাবার্তা। আপিল আদালতে যেই সমস্ত পাওয়ার এন্ড ফাংশন ইউজ করতে পারে, রিভিশন আদালত সেই পাওয়ার এন্ড ফাংশন ইউজ করতে পারে। আমরা জানি যে কি কি করতে পারে। চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা তার পদস্থ আদালতকে কি করতে পারে, নির্দেশনা দিতে পারে কোন কোন ক্ষেত্রে আপিল হয় বা কোন কোন ক্ষেত্রে আদেশের বিরুদ্ধে ক্ষমতা ইউজ করে। যে কথা আমরা বলছি যে কোন মামলা 203 অনুযায়ী যে ইয়াসিন ভাই আসলে আমাকে যে প্রশ্ন করছেন, এটা আপিল আদালত দুটি, আর আপিল আদালত আবার অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল আদালত 3 দিন স্যার। জি জি স্যার, এটার জন্য স্যার থ্যাংক ইউ। এত পরে কে প্রশ্ন করলাম স্যার আমি বাচ্চাদেরকে একটু মোবাইল দিয়ে আচ্ছা, যখন পড়বেন তখন দরজা আটকা দিয়ে পড়বেন অন্য ঘরে। আমার বাচ্চাও দুইটা ডিস্টার্ব করে, এই জন্য কিন্তু আমার ঘরের লক করা, একবারে আটকায় দেওয়া, কারণ জানি যে ওরা ডিস্টার্ব করবে। সো জি স্যার। 435 নম্বর সেকশনের শেষ, হাইকোর্ট ডিভিশনের আমাদের দুইটা সেকশন শুধু। আমাদের 436 নম্বর সেকশনে অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা কার রয়েছে, এই ধরনের একটা প্রশ্ন করে। অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে হাইকোর্ট ডিভিশনের বা দায়রা আদালতে, সেটাও 203 এবং 204 এর হতে যদি খারিজ করা হয় সেক্ষেত্রে অনুসন্ধানের জন্য তদন্ত দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়েছে 439 এবং 439 এর ক। যদি আপনি হাইকোর্ট ডিভিশনে রিভিশন করতে চান তাহলে আপনার 439 এর রিভিশন করতে হবে, আর যদি দায়রা জজে রিভিশন করতে চান 439 এর কতে রিভিশন করতে হবে। 439 হাইকোর্ট ডিভিশনে যখন রিভিশন করবেন সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ নথিটাকে রিভাইজ করবেন, অর্থাৎ আসামিকে শাস্তি বাড়ায় দিতে পারেন। তবে যেই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে, যদি কোনো মামলায় আসামিকে খালাস দেওয়া হয় সেইটাকে যদি আপনি রিভিশন করেন, রিভিশনের ক্ষেত্রে খালাসের আদেশকে দ্বন্দ্বতে পরিণত করা যায় না, এটা হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন 439 নাম্বার সেকশনের, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন তো খালাসের আদেশটাকে দ্বন্দ্ব আদেশ রূপান্তর করতে পারে না। 439 নাম্বার সেকশনে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন। হাইকোর্ট ডিভিশন যে মামলার নথি তলব করবেন এবং ওই যে ওই ক্ষমতা ডাইরেক্ট বলেই দিয়েছে 423 নাম্বার সেকশন, 426 নাম্বার সেকশন, 427 নাম্বার সেকশন, 428 নাম্বার সেকশন, যেই যেই ক্ষমতা আপিল আদালত করতে পারে সবগুলো ক্ষমতাই রিভিশন আদালত করতে পারে। যে কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি, যখন আপনি হাইকোর্ট ডিভিশনের পাওয়ার এন্ড ফাংশনের কথা পড়বেন ঠিক একইভাবে রিভিশনের পাওয়ার এন্ড ফাংশনের কথা চলে আসবে। আপনাকে বলেই দিতে হবে
আপিল আদালতের ক্ষেত্রে 423, 426, 427 এবং 428 যেই সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন অ্যাপ্লাই করতে পারে, ঠিক একইভাবে রিভিশন আদালত সেই কাজটাই করতে পারে। আসামি আত্মপক্ষ সমর্থনে নিজ বা কৌশলের মাধ্যমে তার বক্তব্য সুযোগ না পেলে এই ধারায় অনুসারে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো যে কথাটা আমরা বললাম, যে যদি হাইকোর্ট ডিভিশন যদি কেউ কোনো আসামিকে খালাস দেওয়া হয়ে থাকে, সেই খালাসের আদেশটাকে দ্বন্দ্বতে কখনোই রূপান্তর করতে পারে না। অর্থাৎ 439-4 খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। ডাইরেক্ট প্রশ্নটা আসে, আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয়নি, সেক্ষেত্রে আপিল দায়ের করতে পারতো, সেই প্রসেসটা যদি ব্যর্থ হয় রিভিশন আকারে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। অর্থাৎ যেখানে আপিল করার কথা সেখানে যদি আপিল দায়ের না করা হয়, আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয়নি, সেক্ষেত্রে যে পক্ষ আপিল দায়ের করতে পারতো সেই পক্ষের প্রচেষ্টায় রিভিশন আকারে কোনো কার্যক্রম করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, যেটা আমরা দেখেছি দেওয়ানি আদালতে যদি আপিল না করা হয়, আপিল যেখানে চলে সেখানে যদি আপিল না করা হয় সেখানে রিভিশন হয়। বাট আমাদের ফৌজদারি কার্যবিধিতে 439-5 খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে যে আপনার আপিলের বিধান রয়েছে, আপনাকে আপিল করার কথা বলা হয়েছে, কিন্তু আপনি আপিল করেন নাই, নেগলিজেন্সের জন্য আপিল করেন নাই, সেটার জন্য আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা রিভিশন করবেন, নো ওয়ে, আপনাকে রিভিশন সুযোগ দেওয়া হবে না। যাই থাকুক না কেন, যে কথা বলেছে কোন দ্বন্দ্বিত ব্যক্তি কেন তার দ্বন্দ্ব বৃদ্ধি করা হবে না, তার কারণ দর্শানোর সুযোগ প্রদান করা হলে ওই কারণ দর্শানোর সময় সে তার দ্বন্দ্বের বিরুদ্ধে কারণ দর্শানোর অধিকারী হবেন। অবশ্যই রিভিশনের যদি দ্বন্দ্ব বৃদ্ধি করতে চায় তাহলে আপনাকে শোকজ নোটিশ যেটাকে বলা হয়, অবশ্যই শোকজ নোটিশ দিতে হবে। শোকজ why she sentences should not be enhanced shall in show cause be entitled also to show cause against his conviction। কেন তার কনভিকশন বৃদ্ধি করা হবে না, অবশ্যই তাকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যে কোর্ট অফ সিভিল ক্রিমিনাল প্রসিডিউরে রিভিশন ক্ষমতা কার রয়েছে। যে কথা বললাম, হয় দায়রা জজের দিবেন, না হয় হাইকোর্ট ডিভিশনের দিবেন, যে কোনো একটা কোর্টের নাম থাকবে আর একটা কোর্টের নাম থাকবে না, বা অন্যান্য কোর্টের নাম থাকবে। এইটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। 439-এর খ থেকেও প্রশ্ন আসে ওই একই কথা, যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে মামলার নথি তলব করতে পারে, এবং 439-এর যে হাইকোর্ট ডিভিশন যেই ক্ষমতাগুলো ইউজ করতে পারে সেই ক্ষমতায় রিভিশন আদালত করতে পারে। যদি কোনো ব্যক্তি কর্তৃক তার পক্ষ থেকে দায়রা আদালতে রিভিশন আবেদন করা হয় সে সম্পর্কে অবশ্যই দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ এই ক্ষেত্রে সিভিল প্রসিডিউরে যেমন সেকেন্ড রিভিশনের বিধান আছে, 115-4 সেকেন্ড রিভিশনের বিধান রয়েছে, কিন্তু আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে সেকেন্ড রিভিশনের বিধান নাই। অর্থাৎ সেকেন্ড রিভিশনের বিধান নাই, রিভিশন আদালত যে ক্ষমতা প্রদান করবেন, যে আদেশ দিবেন সেটা চূড়ান্ত বলে গণ্য করা হবে। এটা কোথায় আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 439-এর পর 2 আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই বেশি আসে, এই প্রশ্নটার ক্ষমতা, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আমার খালাসের আদেশকে অন্য কোনো তথ্য দিতে পারে না, কোথায় বলা আছে? 439-এর 4 বলা আছে। ঠিক একই ভাবে দায়রা জজ রিভিশনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে যেটা রিভিশন আদালত যে ডিসিশন দিবেন সেই ডিসিশনটাই চূড়ান্ত, সেকেন্ড রিভিশনের কোনো বিধান নাই। ক্লিয়ার এই 2টা প্রশ্নে? এই 2টা প্রশ্ন কি ক্লিয়ার আপনারা? স্যার যদি আরেকবার বলতেন স্যার। বুঝি নাই। বলছি যে আরেকবার যদি বলতেন। ও আচ্ছা, জি স্যার আরেকবার একটু বুঝাবেন স্যার। 439 নাম্বারের 2টা সেকশনে রিভিশন হয়, একটা হচ্ছে 439 আর একটা হচ্ছে 439-এর ক। 439 হচ্ছে হাইকোর্টে রিভিশন করতে হয়, 439-এর ক তে রিভিশন করতে হয় দায়রা জজে।
আমার হ্যান্ড রেজ করলেন। মামুন ভাই বলেন, আপনার কথা আগে শুনি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ওই ওনাদেরকে বলার সুযোগটা যদি আমাদের কাউকে দিতেন, বা আমি যদি বলতাম। আচ্ছা বলেন বলেন বলেন। হ্যাঁ, ভেরি গুড। এখানে ওই যেটা আপনারা কোশ্চেন করলেন সেটা হচ্ছে যে যে দায়রা জজের রিভিশনের ক্ষমতা এবং হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা। এই হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা আছে 439 ধারায়, আর দায়রা জজের রিভিশনের ক্ষমতা রয়েছে 439-এর ক ধারায়। এই দায়রা জজের হাইকোর্ট বিভাগের নিকট আপনি যদি রিভিশন করতে চান, তাহলে হচ্ছে এই স্যার কথাগুলো গোছাই নিছিলাম, বলতে পারতেছি না, একটু বলেন বলেন, হচ্ছে তো, বলেন, সাহস দিয়ে বলেন। এটা একটা বড় প্ল্যাটফর্মে কথা বলতেছেন, এটা সহজভাবে কথা বলার সুযোগ মনে রাখতে হবে। একজন দেখেন, আমি যদি ভালো লাইন লবিং থাকতো, লাইন লবিং মানে বাংলাদেশ তো লাইন লবিং ছাড়া কিছু হয় না। আমার কিন্তু হাইকোর্টে ওকালতির লাইসেন্সের বয়স 10 বছর পার হয়ে যাচ্ছে। মানে লাইন লবিং থাকলে হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা কিন্তু আমার হয়ে গেছে। মানে হাইকোর্টের বিচারপতি হইতে হলে নিম্ন আদালতে 10 বছর, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে তার 10 বছর ওকালতির বয়স থাকতে হয়। সেই হিসেবে কথা বলছি যে সেইটা কিন্তু আমার হয়ে গেছে। তো আপনার কথা বলবেন এখান থেকে, এই প্ল্যাটফর্মে আপনার সাথে আরো 17 জন আছে যারা প্রত্যেকজনই আইনের পারদর্শী। সো বুক ফুলায় কথা বলবেন, এখানে কথা বলতে পারলেই কোর্টে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। বলেন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন, আমি শুনতে চাচ্ছি। আচ্ছা, বলার জন্য প্রিপারেশন নিয়েছিলাম অনেকটা, আবার এলোমেলো হয়ে গেল। বলেন কিসের প্রিপারেশন? কোর্টে যায় কি এগুলো বলা যাবে যে প্রিপারেশন নাই আজকে, স্যার কালকে যা বলবো? আবার বলেন। না স্যার, বলা যাবে না, তার আবার বলেন। হ্যাঁ, এগুলা আবার কোর্ট জাজরা আবার একটা হাসায় যে আমরা হাসাহাসি করবো না, বলেন, সমস্যা নাই। সেটা হচ্ছে যে 439-এ বলা আছে যে হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা, আর 439-এর কতে বলা হয়েছে যে দায়রা জজের রিভিশনের ক্ষমতা। জি, স্যার মানে এই মুহূর্তে আর খুব ইচ্ছা করছিলাম যে একটু বলবো। আচ্ছা আরেকজন বলেন তাহলে। স্যার ওইটা বলতে পারেন ওনাকে। সেকেন্ড ডিভিশন করা যাবে, আর সিআরবিতে সেকেন্ড ডিভিশন নাই, কিন্তু ওইটা হচ্ছে 439 হাইকোর্টে রিভিশন করা যাবে। কথাটা এরকম। আর একজন বলেন। স্যার আপনি রিভিশনের কথা বলতেছিলেন স্যার, যে দায়রা আদালতে অর্থাৎ ফৌজদারি যে মামলাগুলো হয় সেগুলো রিভিশন দুইটা জায়গায় করা যায়। একটা হচ্ছে হাইকোর্টে, সেটা 439 অনুযায়ী, আর দায়রা আদালতে অর্থাৎ দায়রা জজের নিকট করতে হয় হচ্ছে 439-এর ক অনুযায়ী। এটা বলতে গিয়ে স্যার আপনি সিপিসির ওই যে রিভিশনটা টানলেন, যে সিপিসিতে সেকেন্ড রিভিশন হচ্ছে করা যায়। এটা হচ্ছে যে ওই যে 115-4 অনুযায়ী, সাবসেকশন 4 অনুযায়ী। আর হাইকোর্টের ক্ষেত্রে যেটা বললেন স্যার, যে হাইকোর্ট কখনোই খালাসের আদেশকে দ্বন্দ্বে রূপান্তরিত করতে পারে না, 439-এর 4-এ এটা বলা আছে। আরেকটা জিনিস বললেন স্যার, যে এই যে সিআরপিসি অনুযায়ী যখন রিভিশন দায়রা আদালত শুনবেন তখন ওটাই চূড়ান্ত, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রিভিশন হয় একবার, আর সিপিসি অনুযায়ী দেখা গেল যে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রিভিশন হচ্ছে বারবার। থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে যা যা বলছি সুন্দরভাবে বলেছেন। ওনাকে সবার সামনেই আমি বলি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি আমি যা যা বলি সুন্দরভাবে বলতে পারেন। জি মনিরুল ভাই, কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আর একটা কথা বলছিলেন যে যেখানে আপিল চলে না, আপিল চলে কিন্তু করা হয়নি, সেখানে রিভিশন করা যাবে না, সুযোগই নাই। এক্স্যাক্টলি, সে ধন্যবাদ। এখান থেকে 4-5 জনকে আমি নেক্সটে পাবো যারা আমার এই গ্রুপকে লিড দিবে। বাইরের টিচারের চেয়ে আমার এই গ্রুপের এমনিতে আছে জাহাঙ্গীর ভাই আর কি বিয়া ভাই, আপনি না থাকলে আপনার কথা অবিকল ভাবে বলতে পারে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ।
না, ওনারা যেভাবে দেখেন, আমি একেবারে আমার তো বললাম না যে এই পড়ানোর অভিজ্ঞতা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, মানুষের সাথে কথা বলা, প্রত্যেকদিন মানুষের সাথে কথা বলি। আমাদের রিভিশনের ব্যাপারগুলোর পরে এখান থেকে বেশি প্রশ্ন হয় না। আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হলো ওই যে সেই সেকশনটা, সেটা হচ্ছে 491 নাম্বার সেকশন। এখান থেকে সরাসরি আপনাকে 491 নাম্বার সেকশনে চলে যেতে হবে। 491 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয়। সেই 491 নাম্বার সেকশন হলো যেটা আপনার হেভিয়াস কর্পাস, অর্থাৎ ওই যে রিট যেটা হয় 102 তে কনস্টিটিউশন পিপল রিপাবলিক অফ বাংলাদেশ অনুযায়ী যেটা রিট হয়, আমাদের 5 প্রকারের রিট আছে। এই 5 প্রকারের রিটের মধ্যে হেভিয়াস কর্পাস একটা রিট, অর্থাৎ হ্যাভ হিজ বডি বিফোর দ্য কোর্ট। অর্থাৎ এই রিটে হলো কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে আটক রাখা হয় বা বেআইনি ভাবে সরকারি বা বেসরকারি কর্মকর্তা কর্তৃক যদি কাউকে হেফাজতে রাখা হয়, তাহলে ওনাকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোর্টের সামনে উপস্থিত করা বা তাকে মুক্তি দেওয়ার যে বিধান, সেটাকে হেভিয়াস কর্পাস বলে। 491 নাম্বার সেকশন খুবই শক্তিশালী একটা সেকশন। এই সেকশন নিয়ে একেবারে খুব একটা বই লেখা আছে, অনেক বড় বড় বই লেখা আছে এই সেকশনের উপরে। আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে এত কিছু নাই। আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে আছে ফৌজদারি কার্যবিধির সীমানার মধ্যে যদি অবস্থানে কোনো ব্যক্তির আইনগত অবস্থা সম্পর্কে জানার জন্য কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে, এবং সীমানার মধ্যে যদি সরকারি বা বেসরকারি কোনো ব্যক্তির কাছে আটক থাকে, সেক্ষেত্রেও তাকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। কোনো কোর্ট মার্শাল বা কমিশন বিচারাধীন কোনো বিচারিক সাক্ষী দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিকে যদি আটক রাখা হয়, তাহলে সেক্ষেত্রেও কমিশনের কাছে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হইতে পারে। সো এই কথাটাই বলা হয়েছে হ্যাভ হিজ বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ কোন ব্যক্তিকে পাওয়ার টু ইস্যু ডিউরেকশন দ্য নেচার অফ দ্য হেভিয়াস কর্পাস, অর্থাৎ কোন ব্যক্তিকে কোর্টের সামনে উপস্থিত করার যে বিধান, সেটাকে হেভিয়াস কর্পাস বলা হয়। হেভিয়াস কর্পাস বিফোর দ্য কোর্ট। 491 নাম্বার সেকশন থেকে খুব বেশি প্রশ্ন হয় না, শুধু প্রশ্ন হয়। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে হেভিয়াস কর্পাসের সম্পর্কে বললাম বা রিট সম্পর্কে বললাম, এটা শুধু শোনার ক্ষমতা কিন্তু হাইকোর্ট ডিভিশনের আছে। নিম্ন আদালতের কিন্তু এই ধরনের পাওয়ার এন্ড ফাংশন নাই। তাহলে এই ধরনের একটা প্রশ্ন করেছিল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 491 নাম্বার সেকশন অনুযায়ী হেভিয়াস কর্পাসের নির্দেশনামূলক আদেশের ক্ষমতা কোন আদালতের রয়েছে? আমাদের তাহলে একটা আদালতের ক্ষমতা রয়েছে, সেই আদালতের নাম হচ্ছে হাইকোর্ট ডিভিশন। সেই জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের প্রশ্ন আছে পাবলিক প্রসিকিউটর নিয়োগ। পাবলিক প্রসিকিউটর কত নাম্বার সেকশন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়? পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় 492 নাম্বার সেকশন অনুযায়ী। পাবলিক প্রসিকিউটরের অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পাবলিক প্রসিকিউটর, সরকার ইচ্ছা করলে এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করতে পারে অ্যাক্ট 492 নাম্বার সেকশনে। এবং পাবলিক প্রসিকিউটর অনুপস্থিত যদি পান, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ কর্মকর্তা ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন নিয়ে আমরা কথা বলবো। এই সেকশন নিয়ে এখন বর্তমান কাজ হচ্ছে 494 নাম্বার সেকশন। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারে যদি অভিযোগ দায়ের করার পূর্বে, অর্থাৎ যদি ডিসচার্জ দেওয়া হয়, এই ডিসচার্জের পূর্বে যদি কাউকে কোর্টের সাথে আলোচনা করে কাউকে মামলা থেকে বাদ দেওয়া হয়, তখন তাকে অব্যাহতি দেওয়া হয়। আর অভিযোগ গঠনের পরবর্তীতে যদি পাবলিক প্রসিকিউটর মামলাটা প্রত্যাহার করে, সেক্ষেত্রে খালাস শব্দটা ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়ে গেছে, সেটা হলো 496 এবং 497 নাম্বার সেকশন। আমরা যত জামিন চাবো, এই দুইটা সেকশনের মধ্যেই জামিন চাইতে হয়। জামিনযোগ্য অপরাধ, যত প্রকার জামিনযোগ্য অপরাধ, সেই জামিনযোগ্য অপরাধের জামিন চাইতে হবে 496 নাম্বার সেকশনে। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধ ব্যতীত শুধুমাত্র জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, সেক্ষেত্রে জামিন দিতে কোর্ট বাধ্য। শব্দটা বলা হয়েছে পারসন শ্যাল বি রিলিজ অন বেইল, অবশ্যই তাকে জামিন দিতে হবে 496 নাম্বার সেকশন। আর জামিন অযোগ্য অপরাধ বলা হয়েছে 497 নাম্বার সেকশন। এই জায়গায় বলা হচ্ছে কোর্ট মে অন বেইল, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত অন্য কোনো আসামিদেরকে জামিন দিতে পারে অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে। 497 নাম্বার সেকশনে অর্থাৎ নারী, বয়স্ক ব্যক্তি, পীড়া, অক্ষম হলে সেই ব্যক্তিকে জামিন দেওয়ার বিধান রয়েছে। সেই ক্ষেত্রে বাধ্যতামূলক না, তবে কোর্ট রিলিজ অন বেইল 97 নাম্বার সেকশনে কথা বলা হয়েছে।
এটা নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি। 16 বছরের নিচে 22 স্ত্রীলোক বা অসুস্থ বা অক্ষম ব্যক্তিকে জামিন দিতে পারে। এই শব্দটা বলা হয়েছে মে, দ্যাটস ওয়াই কোর্টকে আপনি বাধ্য করতে পারবেন না যে কেন আপনি জামিন দিলেন না। 497 নাম্বার সেকশন অনুযায়ী 498 নাম্বার সেকশনে দুইটা বিষয় আছে। জামিন মঞ্জুর করার ক্ষেত্রে অবশ্যই অর্থ পরিশোধের হ্রাস, অর্থাৎ যখন সিকিউরিটি হিসেবে বেল বন্ড দেওয়া হয় সেটাকে হ্রাস করার ক্ষমতা 498 নাম্বার সেকশনে। একই সাথে আমাদের হাইকোর্ট ডিভিশনে এবং দায়রা জজে আমাদের কি করা হয় সেটা হচ্ছে এন্টিসেপ্টরি বেল দেওয়া হয়। এন্টিসেপ্টরি বেলের কথা কোনোটাই দেখা নাই, তবে ওই জায়গায় একটা শব্দ বলা আছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে পারে কোর্ট, কে হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে পারে। দ্যাটস ওয়াই এই শব্দ দ্বারা সবসময় চার্জশিট হওয়ার পূর্বে কোনো ব্যক্তিকে হ্যারাসমেন্ট করতে হলে এন্টিসেপ্টরি বেল দেয় 498 নাম্বার সেকশন অনুযায়ী। এখান থেকে প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেই সেকশন হচ্ছে 525 ক, অর্থাৎ আপনি যখন হাইকোর্ট বিভাগের একটা ব্রাঞ্চে একটা মামলা আছে, সেই বিভাগ ব্রাঞ্চ থেকে মামলাটা অন্য কোনো ব্রাঞ্চে যদি স্থানান্তর করতে চান তাহলে অ্যাপিলেট ডিভিশনে আপনাকে আবেদন করতে হবে। 525 ক অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ, ন্যায় বিচারের স্বার্থে এবং পক্ষগণ বা সাক্ষীগণ অসুবিধা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে এক কোর্ট থেকে অন্য কোর্টের জন্য আপনি আবেদন করতে পারেন। আর 425 স্থানান্তর করতে চাইলে, মানে একটা বিভাগ থেকে অন্য কোনো বিভাগে যদি আপনি মামলাটা স্থানান্তর করতে চান তাহলে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। অর্থাৎ ধরেন জয়পুরহাট থেকে আপনি জামালপুরি মামলাটা স্থানান্তর করতে চাচ্ছেন তাহলে আপনাকে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। মামলা স্থানান্তরের বিষয় নিয়ে একদিন কথা বলেছিলাম, মামলা স্থানান্তরের বিষয় নিয়ে আমাদের এত কথা বলার দরকার নাই। আমরা 426 ক, অর্থাৎ দায়রা জজ সাহেব মামলা স্থানান্তর করতে পারে, মামলা উদ্ধার করতে পারে 528 নাম্বার সেকশন অনুযায়ী। এই দুটো সেকশন থেকে রিটেন প্রশ্নে খুব বেশি প্রশ্ন পড়ে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেই 540 এবং 540 ক, গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমনের আহ্বান এবং উপস্থিত হওয়ার জন্য 540 রিকল করা, যেটাকে আমরা বলছি রিকলের বিধান রয়েছে 540 নাম্বার সেকশন। আমরা খুব বেশি পড়বো না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে ইনহেরিট পাওয়ার অফ দা হাইকোর্ট ডিভিশন, খুব ইম্পর্টেন্ট সেকশন 561 এর ক। হাইকোর্ট ডিভিশন তার অন্তর্নিহিত ক্ষমতা ইউজ করতে পারে এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারে হাইকোর্ট ডিভিশন। 561 এর ক শুধুমাত্র হাইকোর্টের এখতিয়ার রয়েছে। এই 561 এর ক অনুযায়ী কোয়াশমেন্টের বিধান রয়েছে। নিম্ন আদালত যদি কোনো মামলায় ভুল করে তাহলে, বা কোনো মামলা যদি ভুল প্রসিডিউরে হয় তাহলে ওই মামলাটাকে কোয়াশ করে দেওয়া, একবারে বাতিল করে দিতে পারে হাইকোর্ট ডিভিশনের এই ইনহেরিট ক্ষমতা অনুযায়ী পায় 561। একটা প্রশ্ন আসার মতো প্রশ্ন হয় যে ফৌজদারি কার্যবিধিতে সহজাত ক্ষমতা কার আছে? সহজাত ক্ষমতা শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের রয়েছে, আর কিন্তু কারণ নাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরেও আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেখানে আরেকটু গুরুত্ব দেওয়ার কথা সেই বিষয়গুলো নিয়ে আমরা গুরুত্ব দিব, এবং এই হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি।